পীর সহ 6 জনকে গলা কেটে হত্যা, ঘটনার পেছনে উগ্রপন্থীদের যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। সারা দেশে চলছে 18 দলের পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিন। প্রথম দিনে ময়মনসিংহে পেট্রোল বোমায় দগ্ধ শাহজাহান, এখন ঢাকা মেডিকেলে। 5 জানুয়ারি নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না, তবে পরবর্তী নির্বাচন পদ্ধতি নির্ধারণে দশম সংসদ ভূমিকা রাখতে পারে অভিমত বিশ্লেষকদের। দু দলের মধ্যে সমঝোতার তাগিদ। এবং লাগাতার অবরোধে ভেঙে পড়েছে চট্টগ্রামের সার সরবরাহ ব্যবস্থা। 15 জেলায় পাঠানো যাচ্ছে না সার, দাম বাড়ার আশঙ্কা। সময় সংবাদে সঙ্গে আছি আমি কামাল উদ্দিন রনি। রাজধানীর গোপীবাগে কথিত এক পীর সহ 6 জনকে গলা কেটে হত্যার পেছনে উগ্রবাদের কোনো যোগসূত্র আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। তবে এটি ডাকাতির কোনো ঘটনা নয়, বরং পেশাদার খুনিদের কাজ বলে তাদের ধারণা। এদিকে কথিত ওই পীরের স্ত্রীর দাবি, মৌলবাদের বিরুদ্ধে কথা বলতেন তার স্বামী। আমাদের এখানে তারপর আবার চলে যাবো। ওনারা এসে আমাদের অনেক হুমকি দামকি দিচ্ছে, কথা বলে মারা করছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় আয়না নামে গোপীবাগের 64/6 আরকে মিশন রোডের বাড়িতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মুখে স্কচটেপ, হাত পা বাঁধা, গলা কাটা অবস্থায় 6টি লাশ উদ্ধার করে। নিহতরা হচ্ছেন লুৎফর রহমান, তার ছেলে সারোয়ার ইসলাম, মুজিবুল, শাহিন ও রাসেল এবং কেয়ারটেকার মঞ্জুর আলম। 6-7 জন এসেছিল, তাদের কাছে ফায়ার আর্মসও ছিল, বাট ছোড়াও ছিল, সব ধরনের অস্ত্রই ছিল তাদের কাছে। আমরা প্রাথমিকভাবে তদন্তের প্রত্যেকটা বিষয়ে তারা আমাদের যে তথ্যগুলো দিচ্ছে এবং আশেপাশে ইতিমধ্যে আমরা আরো কিছু তথ্য সংগ্রহ করেছি। সো প্রত্যেকটি বিষয়েই আমরা খুব গুরুত্ব সহকারে তদন্তের কাজ শুরু করেছি। পরিবারের বরাত দিয়ে র্যাবের এক কর্মকর্তা বলেন, লুৎফর রহমান ইসলাম ধর্ম নিয়ে ভিন্ন মতাদর্শ প্রচার করতেন। এ কারণে তাকে 1 বছর আগে গ্রেপ্তারও করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের পেছনে এ বিষয়টির যোগসূত্র থাকতে পারে বলে তার ধারণা। আর পেশাদার খুনিরাই এর সঙ্গে জড়িত। নিছক ডাকাতি ঘটনা হবে না, এর পেছনে অন্য কোনো মোটিভ থাকতে পারে। যেহেতু সে সবসময় মৌলবাদের বিরুদ্ধে হয়তো বা কথা বলতেন, অথবা মৌলবাদীদের ভিতরে যে নিজেদের ভিতরে যে মতাদর্শের যে পার্থক্যটা ছিল, সেই মতাদর্শের পার্থক্যের জন্য হতে পারে। একেবারে যে ডাকাতি নিছক সেটা বলা যাবে না। এ ঘটনায় পুলিশ কাউকে আটকের কথা স্বীকার না করলেও পুলিশের গাড়িতে করে বেশ কয়েকজনকে নিয়ে যেতে দেখা গেছে। তদন্তের জন্য লাশগুলো হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা রহস্য উদ্ঘাটনের পাশাপাশি খুনিদের গ্রেপ্তারে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবারে অবরোধের খবর। 18 দলীয় জোটের টানা 83 ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন চলছে আজ। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে পঞ্চম দফায় 83 ঘন্টার এই কর্মসূচির ডাক দিয়েছে তারা। গতকাল ভোর 6টা থেকে এই কর্মসূচি শুরু হলেও রাজধানীতে অবরোধের সমর্থনে আজ কোনো মিছিল কিংবা পিকেটিং এর খবর পাওয়া যায়নি। তবে ভোর থেকে রাস্তায় বাস, মিনিবাস এবং সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন চলাচল করছে অন্যান্য স্বাভাবিক দিনের চেয়ে কিছুটা কম। এদিকে যে কোনো ধরনের নাশকতা নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনেও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত র্যাব এবং পুলিশ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে আছেন আমাদের রিপোর্টার সঞ্জীব রায়। আমরা এখন সরাসরি অবরোধের খবর জানতে কথা বলছি তার সাথে। সঞ্জীব, বিএনপি কার্যালয়ের সামনে অবরোধের কেমন অবস্থা দেখছেন? রনি, বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের ডাকে যে টানা 83 ঘন্টার অবরোধই পঞ্চম দফায়, সেই অবরোধের 24 ঘন্টা পেরিয়ে গেছে। এই মুহূর্তে 28 ঘন্টায় আমি দাঁড়িয়ে আছি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সকাল থেকে এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলাম এবং যেটি এখন বিশেষ করেই বলতে হবে যে এই সড়কটিতে কিন্তু যান চলাচল সকাল 8টার পর থেকেই বেড়ে গেছে এবং এখন শুধুমাত্র প্রাইভেট কার বা সিএনজি অটোরিকশাই নয়, বরং বেশ কিছু গণপরিবহনও আমরা দেখছি এই সড়কটিতে। একটি বিষয় উল্লেখ করতেই হবে, যেটি প্রথম দফা অবরোধ কর্মসূচি, যেটি
বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের উদ্যোগে গত নভেম্বরের 25 তারিখের যে নির্বাচনী তফসিল তারপর থেকে শুরু হয় 26 নভেম্বর থেকে, এবং সেটি ধাপে ধাপে যতই বেড়েছে ততই কিন্তু এই সড়কে রাজনৈতিক কর্মসূচি চোখে যেমন পড়েনি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান উপস্থিতি এই অঞ্চলগুলোকে কেন্দ্র করে যেমন বেড়েছে, তেমনি মানুষের চলাচল এবং যান চলাচলও কিন্তু ক্রমাগতভাবে বেড়েই চলেছে। এবং আমরা চতুর্থ দফা অবরোধ কর্মসূচিটি, যেটি কিছু আপনি জানেন যে এই 16 ডিসেম্বরের পরেই ছিল চতুর্থ দফা অবরোধ, সেই অবরোধ শেষ করে কিন্তু আমরা দেখেছি যে এই 83 ঘন্টার অবরোধের গতকাল এবং আজকে মিলিয়ে আজ আপনি জানেন যে অফিস আদালত খোলা রোববার, তাই এই অঞ্চলে কিন্তু যান চলাচল বেশ খানিকটা। এবং আমরা মতিঝিল শাপলা চত্বরে কিছুক্ষণ আগে ঘুরে এসেছি, অফিস পাড়া যেটি, সেখানেও কিন্তু বেশ কিছু যান চলাচল করছে এবং থেমে থেমে সেখানে যানজটও লেগে যাচ্ছে। অন্যদিকে বায়তুল মোকাররমের সামনে পুরানা পল্টন মোড়ে, মুক্তাঙ্গন এলাকা, সচিবালয় এলাকা, জিপিও মোড় এবং কাকরাইল, এই সকল এলাকা ঘুরেও দেখা গেছে যে অফিসগামী মানুষের ভিড় কিন্তু এই সকাল 10টা বা এর কিছুক্ষণ আগে সকাল 9টায় বেশ এই অঞ্চলকে ঘিরে ছিল। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শুধুমাত্র মূল সড়কগুলোতেই নয়, বরং অলিতে গলিতের মুখে তারা অবস্থান নিয়েছে এবং যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে তাদের যে অবস্থান এবং উদ্যোগ সেটি কিন্তু জারি রয়েছে। আর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি দ্বিতীয় দফা অবরোধের পর থেকেই নেই এবং এখনো কিন্তু একইভাবে তালাবদ্ধ রয়েছে উপরে এবং নিচে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে একজন কর্মচারী দায়িত্বপ্রাপ্ত তিনি নেমে এসেছিলেন, তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় কিভাবে চলছে। তিনি জানিয়েছেন যে কার্যত এখানে কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি বা কর্মকাণ্ড ভিতর থেকে চলছে না, দপ্তরের কোনো কর্মকাণ্ড এখান থেকে চলছে না। এবং আপনাকে জানিয়ে রাখি যে বিএনপির সব ধরনের দাপ্তরিক কার্যক্রম কিন্তু গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে পরিচালিত হচ্ছে। আর রনি, সব মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সবশেষ অবস্থা। ধন্যবাদ সঞ্জীব রায় আপনাকে। দর্শক, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে আমাদের অবরোধের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন রিপোর্টার সঞ্জীব রায়। এদিকে রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় আছেন আমাদের রিপোর্টার শাহাদাত হোসেন। সেখানকার অবরোধ পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহাদাত, আব্দুল্লাহপুর এলাকায় অবরোধের কি অবস্থা দেখছেন আপনি? শাহাদাত। রনি, আপনি যেমনটা বলছিলেন যে আব্দুল্লাহপুরের অবস্থা, আসলে আব্দুল্লাহপুরের অবস্থা অন্য দিনের মতোই স্বাভাবিক। আমি স্বাভাবিক বলতে যেমনটা বোঝাতে চাচ্ছি, আসলে অন্যান্য দিনের মতোই এই এলাকায় যান চলাচল অনেকটাই স্বাভাবিক। রাস্তায় সব ধরনের যান চলাচল করছে, বিআরটিসি, লোকাল বাস, সিএনজি, অটোরিকশা, রিক্সা, আর সাথে সাথে আজ তুলনামূলকভাবে অন্য দিনের মতো প্রাইভেট কারের সংখ্যাও আমরা বেশি দেখতে পাচ্ছি। রনি, আপনাকে জানিয়ে রাখি, বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের ডাকা যে পঞ্চম দফা অবরোধের আজ আপনি জানেন যে দ্বিতীয় দিন। তো এই দ্বিতীয় দিনে আমরা দেখেছি যে আব্দুল্লাহপুরের এই যে এলাকা, এই এলাকা এখন পর্যন্ত অবরোধের পক্ষে বিপক্ষে কোনো ধরনের মিছিল, মিটিং বা পিকেটিং এর খবর আমরা দেখতে পাইনি। তাছাড়া এই আব্দুল্লাহপুর আপনি জানেন যে এই আশপাশে বেশ তৈরি পোশাক খাতের যে কারখানা এখানে রয়েছে। তাছাড়া এই আব্দুল্লাহপুর ঢাকার অন্যতম একটি প্রবেশদ্বার, সেজন্য এই এলাকাতে র্যাব এবং পুলিশের সমন্বয়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই আব্দুল্লাহপুরে আমরা দেখেছি যে সকাল থেকে দূরপাল্লা তেমন কোনো বাস আমরা এই রাজধানীর মধ্যে ঢুকতে দেখিনি বা বের হতে দেখিনি, তবে ভারী যান চলাচল করছে, কার্গো চলাচল করছে এই এলাকাতে। তাছাড়া সকাল থেকে আমরা দেখেছি যে এই এলাকার যারা শ্রমজীবী মানুষ তারা অনেকেই পায়ে হেঁটে আশপাশে যেই তৈরি পোশাক খাতের যে কারখানা রয়েছে তাই সেই কারখানায় অনেকে গিয়েছেন বা অনেকে রিকশায়, কেউ বা পাবলিক বাসে করে যার যার কর্মস্থলে গিয়েছেন। তাছাড়া রনি, আপনাকে জানাতে চাই যে এই এলাকার মোটামুটি অধিকাংশ দোকান বন্ধ আমরা দেখতে পাচ্ছি এখনো। তো সবকিছু মিলে আব্দুল্লাহপুরের অবস্থা অনেকটাই স্বাভাবিক বলা চলে। রনি, এই ছিল আমার কাছে আব্দুল্লাহপুরের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ শাহাদাত আপনাকে। দর্শক, আব্দুল্লাহপুর থেকে আমাদের রিপোর্টার শাহাদাত হোসেন জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি এবং কর্মদিবসে অন্যান্য অবরোধের চেয়ে আজকে কিছুটা প্রাণচাঞ্চল্য সেখানে দেখা যাচ্ছে বলে তিনি আমাদেরকে জানালেন। যাচ্ছে পরবর্তী সংবাদে। এদিকে ময়মনসিংহের গৌরীপুরে পেট্রোল বোমায় দগ্ধ শাহজাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান মধ্যরাতে তাকে ঢাকায় আনা হয়। অগ্নিদগ্ধ শাহজাহানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গতকাল রাতে ময়মনসিংহের বীর আহমদপুর এলাকায় দুর্বৃত্তরা একটি চলন্ত সিএনজি অটোরিকশায় পেট্রোল বোমা ছুড়ে মারলে অগ্নিদগ্ধ হন তিনি।
আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে পাঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজয়ী স্বাধীন বাঙালি জাতি বিরোধী দলীয় নেতার পছন্দ নয়, এ কারণেই পাকিস্তানের নিন্দা প্রস্তাবে মুখ খুলেননি তিনি। এর জবাব দিয়ে আন্দোলনের মাঠে নামতে হবে বিরোধী দলীয় নেতাকে। যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গ ছাড়লে আলোচনার মাধ্যমে সংসদ ভেঙে নতুন করে নির্বাচন দেয়া হবে বলে দ্বিতীয়বারের মতো ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছে বিএনপি। ৭৫-এর পর জিয়ার ভূমিকার সমালোচনা করে শেখ হাসিনা যুদ্ধাপরাধী কাদের মোল্লার বিচারের পর খালেদা জিয়ার অবস্থানেরও কঠোর সমালোচনা করেন। আজকে তো তার আসল চেহারা বেরিয়ে গেছে। কাদের মোল্লার জন্য খালেদা জিয়া আরো হত্যাকাণ্ড চালাচ্ছে, আর পাকিস্তান নিন্দা প্রস্তাব আনছে। পাকিস্তানের বিরুদ্ধে কিছু বলতে ওনার বোধহয় খুব কষ্ট হয়। তো বাংলাদেশে থাকার দরকারটা কি? তো পাকিস্তানে গেলেই তো হয়। বাংলাদেশকে জ্বালাচ্ছে কেন? জানজুয়া যখন মরে গেল উনি সেই সব বার্তা পাঠিয়েছিলেন কেন? রহস্যটা কি? শেখ হাসিনা বলেন, রাজপথে নামার আগে খালেদা জিয়াকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আবার বলছেন উনি নিজেই মাঠে নামবেন। তাকে মাঠে নামেন, বাংলাদেশের জনগণ দেখবে যে কাদের মোল্লার ফাঁসি হওয়ার পর পাকিস্তানের পার্লামেন্টের বিরুদ্ধে উনি একটা কথাও কেন বলেন নাই, সেই জবাব বাঙালি জাতিকে দিয়ে তারপর যেন মাঠে নামে। জামায়াত নির্বাচনে আসতে পারবে না বলেই বিএনপি নির্বাচনে আসেনি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ৫ জানুয়ারির নির্বাচন ঠেকানো যাবে না। দল যদি অংশগ্রহণ করত তাহলে ওই ১৫৪টা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতো না। এটা তো আমাদের দোষ না, এটা তো বিরোধী দলের দোষ। তারা আসে নাই কেন নির্বাচনে? মাঠে যে দেখি যে আমার গোলকিপার নাই, তাহলে কি হবে? গোল তো হবেই। ইনশাআল্লাহ এই নির্বাচন হবে। আলোচনা চলছে, আলোচনা চলবে। যদি ভবিষ্যতে আমরা সমঝোতা পৌঁছাতে পারি, আমরা পার্লামেন্ট ভেঙে নতুন ইলেকশন দিতে পারবো। কিন্তু তাহলে ওই জামাতের সঙ্গ ছাড়তে হবে, যুদ্ধাপরাধীদের সঙ্গ ছাড়তে হবে, ওদের সাথে রাখতে পারবেন না। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামায়াতকে নিয়ে মানুষ হত্যায় নেমেছে উল্লেখ করে শেখ হাসিনা সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। ভোটার এবং প্রার্থীবিহীন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করে প্রতিষ্ঠানটিকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ৫ দফা অবরোধের প্রথম দিন শেষে গতকাল সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, দশম বাদ দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলে প্রধানমন্ত্রী সমঝোতার পথ রুদ্ধ করে দিয়েছেন। অযোগ্য নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা পূরণের হাতিয়ার হিসাবে নিজেরা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যে নির্বাচনে বস্তুত ভোটেরই আর প্রয়োজন নেই, দেশ বিদেশে কারো কোনো আগ্রহ নেই, যে নির্বাচন থেকে জনগণকে বাইরে রাখা হয়েছে, সেই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ অপ্রয়োজনীয় বলেই আমরা মনে করি। জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা যারাই করছে তারা দেশ এবং দেশের জনগণের বিপক্ষে কাজ করছে বলে আমরা মনে করি। সময় সংবাদে আরো থাকছে, রাজশাহীর ছাত্রাবাসগুলোতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ, শিক্ষার্থীদের মাঝে চরম অসন্তোষ। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি মেয়রের। দশম জাতীয় নির্বাচনের আগেই শুরু হয়ে গেছে একাদশ জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা। গ্রহণযোগ্যতা না থাকলেও ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তারাই পরবর্তী সংসদ নির্বাচন পদ্ধতি নির্ধারণে ভূমিকা রাখতে পারে বলে মত সংবিধান এবং রাজনৈতিক বিশ্লেষকদের। তবে এজন্য সমঝোতার কোনো বিকল্প নেই বলে মত তাদের। পারমিতা হিমের রিপোর্ট। দশম জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 13 দিন, কিন্তু নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে না দেশের কোথাও। নির্বাচনের ফলাফল নির্ধারিত হয়ে গেছে আগেই, তাই এ নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ দেশে ও দেশের বাইরে। 5 জানুয়ারি যে নির্বাচন হচ্ছে এটা কোনো নির্বাচন হচ্ছে না, এটা গদি ভাগাভাগি হচ্ছে। দেশের ইতিহাসে প্রধান বিরোধী দল ছাড়া নির্বাচন হয়েছে এর আগেও। 1996 সালের 15 ফেব্রুয়ারির সে নির্বাচনে অংশ নিয়েছিল 41টি দল, আর ভোটার উপস্থিতি ছিল 27%। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 39 জন নির্বাচিত হয়েছিল তখন। আর এবারে 154টিরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে আওয়ামী লীগ। শিক্ষা নেওয়া উচিত ইতিহাস থেকে, কিন্তু আমরা বাঙালিরা ইতিহাস থেকে শিক্ষা নেই না। মানুষ ইতিহাস থেকে শিক্ষা
পদক্ষেপ নেয় না, এইটি আরেকবার প্রমাণ হলো। দশম নির্বাচন অনুষ্ঠানের আগেই তাই শুরু হয়ে গেছে একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনা। 15 ফেব্রুয়ারি সেই নির্বাচনের ফসল তত্ত্বাবধায়ক সরকার, আর সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বাতিল হয়েছে সেই ব্যবস্থা। তাহলে একাদশ সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে? নির্বাচনকালীন সরকারের একটি রূপরেখা নিয়ে বিরোধী দলের সাথে আলোচনা শুরু হবে। 5 তারিখের পর সংলাপ, চতুর্থ বা পঞ্চম দফা আলোচনাটা হবে নির্বাচনকালীন সরকার নিয়ে। সংবিধান পরিবর্তন করে নতুন নির্বাচনকালীন সরকার ব্যবস্থার প্রবর্তনও হতে পারে এ সংকট উত্তরণের উপায়। দশমটা কমপ্লিট করে ওটাকে ডিজলভ করে দিয়ে তবে 11টা নিজেদের মধ্যে মিটমাট করে 11টা করতে হবে। যদি কনস্টিটিউশন আন্ডারই হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক, তাহলে অ্যামেন্ডমেন্ট করতে হবে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে দুই দলের মধ্যে ঐক্যমতের ভিত্তিতেই নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রবর্তনই কেবল এর সমাধান হতে পারে, আর এজন্য প্রয়োজন প্রধান দুই দলের সদিচ্ছা। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ লন্ডনে এক সেমিনারে বাংলাদেশে অনুষ্ঠেয় 5 জানুয়ারি নির্বাচনকে সাজানো নাটক বলে মন্তব্য করেছেন। গতকাল কুইন মেরি ইউনিভার্সিটিতে সেমিনারটি অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সন্ধ্যা 7টার দিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ বাংলাদেশি অ্যালায়েন্স আয়োজিত এই সেমিনারে ববি হাজ্জাজ আরও বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সামষ্টিকভাবে দেশের জন্য এগিয়ে আসা প্রয়োজন। সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে প্রবাসীরা সক্রিয় অংশগ্রহণ করলে বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে। সেমিনারে গবেষক ডক্টর ফুয়াদ আলী এবং তালহা আহমদ ছাড়াও স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দর্শক, আবারও অবরোধ প্রসঙ্গ, রাজধানীর বাইরের অবরোধের খবর জানাতে খুলনার খানজাহান আলী রোডে আছেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা এখন খুলনার সার্বিক পরিস্থিতি জানতে সরাসরি কথা বলছি তার সাথে। তরিকুল, খুলনার কি পরিস্থিতি দেখছেন? রনি, খুলনায় অবরোধে কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ঢিলেঢালাভাবেই বলা যায় যে অবরোধ পালিত হচ্ছে। আমরা একটু আগে 18 দল খুলনার পিটিআর মোড় থেকে একটি মিছিল এই খানজাহান আলী রোড থেকে গেছে এবং যাওয়ার পথে কয়েকটি বেবি ট্যাক্সি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এটি নগরীর পিটিআর মোড়, রয়্যাল মোড়, ময়লাপোতা সহ 3টি জায়গায় 5টি বেবি ট্যাক্সি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে মিছিলটি শান্তিপূর্ণভাবে বিএনপি দলীয় কার্যালয়ে যে পৌঁছেছে এবং সেখানে তারা সভা করছে। রনি, আরেকটু জানিয়ে রাখি যে গত রাতে একটি বড় ধরনের নাশকতার ঘটনা ঘটতে চলেছিল। সেটি হচ্ছে যে খুলনার রূপসা উপজেলার আইজগাতিতে পল্লী বিদ্যুতের যে সাব স্টেশনটি, সেই সাব স্টেশনে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছিল এবং এলাকাবাসী তাৎক্ষণিকভাবে তারা এসে সেটি নিয়ন্ত্রণে এনেছিল এবং যে কারণে বড় ধরনের কোনো নাশকতার ঘটনা ঘটেনি। তবে সেখানে দুর্বৃত্তরা তারা ককটেল ফাটিয়ে এবং একটি পিকআপ ভ্যানে তারা অগ্নিসংযোগ করেছিল। এছাড়া নগরীতে কিন্তু স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। যে অবরোধে প্রথম দিকে যে অচল অবস্থা ছিল সেটি কিন্তু এখন আর নাই। জনজীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক এবং বলতে পারি যে এখানে ছোট ছোট যান চলাচল করছে বেশ স্বাভাবিকভাবেই। এছাড়া রেল স্টেশন থেকে কিন্তু যথারীতি ট্রেন ছেড়ে গেছে। পুলিশের নিরাপত্তা আগের তুলনায় একটু বেড়েছে, পাশাপাশি র্যাব ও বিজিবি নগরীতে মোতায়েন রয়েছে এবং তারা টহল দিচ্ছে। তো রনি, এই ছিল আমার কাছে খুলনার অবরোধের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ তরিকুল আপনাকে। দর্শক, আমাদের রিপোর্টার তরিকুল জানাচ্ছিলেন খুলনার সর্বশেষ অবরোধের পরিস্থিতি। এবার চট্টগ্রামে আমরা চলে যাব অবরোধের সর্বশেষ পরিস্থিতি জানতে। সেখানে আছেন আমাদের রিপোর্টার কমল দে। আমরা পাহাড়তলী সিটি গেট এলাকা থেকে তার কাছ থেকে অবরোধের সর্বশেষ পরিস্থিতি জানবো। কমল, চট্টগ্রামে অবরোধের কি অবস্থা দেখছেন? বন্দরনগরী চট্টগ্রামে বিরোধী দলের ডাকা 5ম দফা অবরোধের আজ 2য় দিন চলছে। এখন পর্যন্ত নগরী কিংবা জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। তবে একটা বিষয় লক্ষণীয় যে গত যে অবরোধগুলি ছিল তার মতো আজকেও কিন্তু পুলিশ পাহারায় বিপুল সংখ্যক পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যান শহরে প্রবেশ করছে এবং শহর থেকে পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যান অন্যান্য গন্তব্য থেকে ছেড়ে যাচ্ছে। তবে গতকাল যে অন্যান্য দিন যেভাবে পরিবহন ঢুকেছিল আজ একটু কিছুটা কম, তার কারণ হিসেবে পুলিশ কর্মকর্তারা ব্যাখ্যা দিচ্ছেন। গতকালকে কিন্তু চট্টগ্রাম শহর জেলা
সীতাকুণ্ড এবং মিরেশ্বরে বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়েছিল এবং সেই সাথে কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ নিয়ে কিন্তু যানবাহন চালক এবং কর্মচারীদের শ্রমিকদের মধ্যে কিছু আতঙ্ক রয়েছে। আর এই আতঙ্কের কারণে আজ কোন যাত্রীবাহী বাস শহরে প্রবেশ করেনি এবং শহর থেকে ছেড়ে যায়নি, যা গতকালকেই ছেড়ে গিয়েছিল। এই মধ্যে পুলিশ কর্মকর্তারা বলছেন গত সন্ধ্যায় ঢাকা থেকে যেসব পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যান শহরের দিকে যাত্রা করেছিল সেই সব ট্রাক এবং কাভার্ড ভ্যান সকালের মধ্যে প্রবেশ করেছে এবং সকাল 8টা থেকে 10টার মধ্যে সব গাড়ি যানবাহন শহরে প্রবেশ করে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে শহরে কিন্তু বিপুল সংখ্যক চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে ট্রাক এবং কাভার্ড ভ্যান শহর ছেড়ে যাচ্ছে। আরেকটা বিষয় বলে রাখা উচিত যে বিরোধী দলের এই অবরোধ কর্মসূচি একমাত্র বিএনপি কার্যালয় নাসিমুল ভবনের সামনে সীমাবদ্ধ রয়েছে। শহরে আর কোথাও কোনো তারা তেমন কোনো কর্মসূচি দেখাচ্ছে না। এক্ষেত্রে বিএনপি নেতা আব্দুল্লাহ নোমানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করছে। এক্ষেত্রে যেটা সড়কে ট্রাক এবং পণ্যবাহী কাভার্ড ভ্যান চলাচল স্বাভাবিক যেমন রয়েছে তেমনি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে রেল যোগাযোগও। আমরা কথা বলছিলাম রেল কর্মকর্তাদের সাথে, তারা বলছেন যে কিছুটা নাশকতা কমে আসায় তারা রেলের গতি কিছুটা বাড়িয়েছে, যে কারণে রেলগুলি স্বাভাবিক সময়ে চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছে এবং অন্যান্য ট্রেন যেমন সকাল 6টা 40 মিনিটে সুবর্ণ এক্সপ্রেস ছেড়ে গেছে, সকাল 9টার পর ছেড়ে গেছে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এবং উদয়ন এক্সপ্রেসও যথাসময়ে ছেড়ে গেছে বলে রেল কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। শুধুমাত্র সকালের দিকে চট্টগ্রাম আগ্রাবাদ এলাকা থেকে পুলিশ 2 শিবির কর্মীকে আটক করেছে ঝড়ি কেমিচের দিকে। এছাড়া এক কথা বলা যায় চট্টগ্রাম সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। রনি, ধন্যবাদ কমল দে আপনাকে। দর্শক, চট্টগ্রামের সিটি গেট থেকে অবরোধের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার কমল দে। এদিকে লাগাতার অবরোধের মুখে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় দেশের সারের সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। চট্টগ্রাম থেকে 15টি জেলায় ইউরিয়া এবং দেশের অন্যান্য অঞ্চলে টিএসপি সহ সব ধরনের সার সরবরাহ অনেকটাই বন্ধ রয়েছে। এই অবস্থায় একদিকে যেমন চাষাবাদে সারের সংকট দেখা দিচ্ছে, অন্যদিকে দাম বাড়ারও আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম থেকে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা সহ 15টি জেলায় প্রতিদিন 100টি গাড়ি যোগে 2000 টন ইউরিয়া সার পাঠানো হয়। এছাড়া 50টি গাড়ি যোগে 700 টন টিএসপি, 30টি ট্রাক যোগে 300 টন ডিএপি এবং আরো 50টি ট্রাকে করে সারা দেশে পাঠানো হয় 1700 টন নন ইউরিয়া সার। কিন্তু গত 1.5 মাস ধরে এই সার পাঠানো এক প্রকার বন্ধ রয়েছে। বর্তমানে কিন্তু কোনো গাড়ি এখান থেকে যেতে পারছে না। 2-1টা গাড়ি যদি কোনো রকম পুলিশ স্কোর্টে যায় সেই গাড়ির দাম 50 থেকে 60 হাজার টাকা ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীতে পড়তেছে। অলমোস্ট আপনার 3 ডবল 4 ডবল ভাড়া। এই অবস্থায় তৃণমূল পর্যায়ে ডিলাররা যেমন সার পাচ্ছে না, তেমনি কৃষকদের কাছেও সার পৌঁছানো যাচ্ছে না। চিটাং থেকে টিএসপি এবং ডিএপি সার কেরিং করি, ইউরিয়াও কেরিং করি, কিন্তু আমি এই অবরোধ এবং হরতালের কারণে যেখানে একটা ডিলার 60 মেট্রিক টন মাল পাইছে তাকে আমি এখনো 1 টনও মাল পৌঁছাই দিতে পারি না। ফলে কৃষকরা মনে করেন ক্ষতিগ্রস্ত হইতেছে, ডিলাররাও সময় মতো মাল পাচ্ছে না গাড়ি ভাড়ার কারণে। যে কারণে বর্তমানে রবি ফসল এবং আগামীতে বোরো ধান চাষে সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন এই কৃষি কর্মকর্তা। এখন মাঠে হলো রবি ফসল, শাকসবজি যদি সময়মতো সার না পৌঁছায় তাহলে উৎপাদন ব্যাঘাত ঘটবে এবং ফসলের দাম বৃদ্ধিতে কৃষকরা উৎপাদন করতে বাধ্য হবে। চাষাবাদ অব্যাহত রাখতে সার পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কাছে সহায়তা চেয়েছেন ব্যবসায়ীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আরেকবার জানিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। সারা দেশে চলছে 18 দলের 5ম দফা অবরোধের দ্বিতীয় দিন। প্রথম দিনে ময়মনসিংহে পেট্রোল বোমায় দগ্ধ শাহজাহান এখন ঢাকা মেডিকেলে। 5 জানুয়ারি নির্বাচনে ভূমিকা রাখবে পরবর্তী নির্বাচন পদ্ধতি নির্ধারণে অভিমত বিশ্লেষকদের, সংবিধান পরিবর্তনের পরামর্শ। লাগাতার অবরোধে ভেঙে পড়েছে চট্টগ্রামের সার সরবরাহ ব্যবস্থা। 15 জেলায় পাঠানো যাচ্ছে না সার, দাম বাড়ার আশঙ্কা। এবং ঢাকার গোপীবাগে কথিত পীর সহ 6 জনকে গলা কেটে হত্যা, ঘটনার পেছনে উগ্রপন্থীদের যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। রাজশাহীর আনাচে কানাচে গড়ে ওঠা ছাত্রাবাসগুলোতে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছে শিক্ষার্থীরা। এতে চরম অসন্তোষ বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে। তবে ছাত্রাবাস মালিকরা বলছেন উৎপাদন সামগ্রী সহ সবকিছুর দাম বাড়ায় ভাড়া বাড়তে বাধ্য হয়েছেন তারা। অবশ্য সিটি মেয়র বলছেন অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল সালামের তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট।
উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রুয়েট, রাজশাহী মেডিকেল কলেজ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই বরেন্দ্রভূমির নগরীতে। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে হাজার হাজার শিক্ষার্থী, আর এসব শিক্ষার্থীদের জন্য নেই পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক ছাত্রাবাস। তাই বেশিরভাগ শিক্ষার্থী নির্ভরশীল ব্যক্তি মালিকানাধীন ছাত্রাবাস বা ছাত্রীনিবাসের ওপর। একটা সিঙ্গেল রুমের ভাড়া 900, কিন্তু গত 3 বছরে এটা বাড়তে বাড়তে এখন ওটা প্রায় 1350, মানে 1275 টাকায় চলে গেছে। যে সুবিধা আগের মতো নেই, তেমন কোনো চেঞ্জ হয় না, বাট এই সব দেখে অনেক অজুহাত থেকে ভাড়াটা বাড়ানো হয়। মেসের এই জিনিসটা ঠিক করছি বা এটা ঠিক করছি, এই বিভিন্ন মানে লেম এক্সকিউজ দেখায় যে আমাদের এই সব যে ভাড়া বাড়ানোর কারণ। যারা একবারে গরিব তারা তো দিতে পারবে না, বড় লোক তাদের কিছু মনে হবে না, কিন্তু আমরা মধ্যবিত্ত বাড়ি থেকে দিতে কষ্ট হলেও দিচ্ছে। তবে ভাড়া আগের তুলনায় বেড়েছে এমনটি স্বীকার করলেও কারণ হিসেবে নানা ব্যাখ্যা ছাত্রাবাসের মালিকদের। পানি, বিদ্যুৎ, সিটি কর্পোরেশন ট্যাক্স অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক মানে 2-3 গুণ বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমাদের ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছি। আনুষঙ্গিক খরচ, তারপরে কর্মচারীর বেতন, এগুলো বৃদ্ধি পাওয়ার জন্যই আসলে আমাদের ভাড়া বাড়াতে হয় আর কি। অবশ্য নগরপিতা আশ্বাস দিলেন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো ছাত্রাবাসের ব্যাপারে যদি কোনো অভিযোগ পাই বা বাড়তি ভাড়া নেওয়ার ব্যাপারে আমাদের সংশ্লিষ্ট কাউন্সিলর বিন্দু রয়েছেন, তারা দেখবেন এবং আমরা সিটি কর্পোরেশন সেগুলির ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। 2টি পাবলিক বিশ্ববিদ্যালয়, 3টি মেডিকেল কলেজ সহ প্রায় 25টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে রাজশাহী মহানগরীতে। শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, এর যথাযথ বাস্তবায়নও দেখতে চায় শিক্ষার্থীরা। তাহলে অতিরিক্ত ভাড়া নিয়ে তাদের মনে যে সংশয় রয়েছে তা অনেকটাই দূর হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এবারে দেশের বাইরের খবর। তৃতীয় একটি মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। শনিবার সরকার পক্ষের আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়, 2011 সালে তৎকালীন প্রেসিডেন্ট হোসনি মুবারকের শাসনামলে আটক মোহাম্মদ মুরসি সহ আরও 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওই সময় মুবারক বিরোধী আন্দোলন চলার এক পর্যায়ে কায়রোর একটি জেলে হামলা চালায় মুসলিম ব্রাদারহুড সমর্থকরা। এতে জেল ভেঙে মুরসি সহ অনেক বন্দী পালিয়ে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য হতাহত হয়। এর আগে গত সপ্তাহে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার দায়ে আরেকটি মামলা দায়ের করে মুরসির বিরুদ্ধে। এছাড়া গত জুলাইয়ে প্রেসিডেন্ট মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর সহিংসতায় বেশ কয়েকজনের হতাহতের ঘটনায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। এবারে খেলার খবর। টি-20 বিশ্ব আসরের প্রস্তুতির জন্য বিজয় দিবস টি-20 টুর্নামেন্টে আজ মাঠে নামছেন দেশের ক্রিকেটাররা। 4টি দলে এরই মধ্যে ভাগ করা হয়ে গেছে ক্রিকেটারদের। এতে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে যাত্রা শুরুর ম্যাচে মুখোমুখি হবে আবাহনী এবং ইউসিবি বিসিবি একাদশ। ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে প্রাইম ব্যাংক এবং মোহামেডান। ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। বিজয় দিবস টি-20 টুর্নামেন্টে অংশ নিতে সিলেটে এখন দেশসেরা ক্রিকেটাররা। নতুন ভেন্যু, নতুন কন্ডিশন, আর আসরটা নিজেদের মধ্যে হলেও মাঠের লড়াইয়ে নামার আগে অনুশীলন করা হয়নি ক্রিকেটারদের। বিমানবন্দর থেকে সোজা হোটেলে যান ক্রিকেটাররা। এদিকে টি-20 বিশ্ব আসরের প্রস্তুতির জন্য এই টুর্নামেন্ট, আর এই সিলেটে মেয়েদেরও টি-20 বিশ্ব আসরের ম্যাচও অনুষ্ঠিত হবে। তাই একসাথে দুই কাজ সেরে নিতেই এই আয়োজন। সামনে যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, শ্রীলঙ্কা সিরিজ আছে, এশিয়া কাপ আছে, সব মিলিয়ে প্রিপারেশনের মতন জিনিসটা। তো ইটস নট অ্যাবাউট যে খালি চ্যাম্পিয়নশিপের কথা না, এটা হচ্ছে যে মেইনলি ফোকাসটা হচ্ছে যে প্লেয়ারদেরকে প্র্যাকটিসের সুযোগ করে দেওয়া আর কি, ম্যাচ প্র্যাকটিসের সুযোগ করে দেওয়া। সিলেটের দর্শকদের প্রত্যাশা অনুযায়ী সেরা খেলাটাই উপহার দিতে চান টাইগার অধিনায়ক। এই টুর্নামেন্ট বিশ্ব আসরের প্রস্তুতিতে বেশ কাজ দিবে বলেও জানান তিনি। আমাদের যে ম্যাচ প্র্যাকটিসের জন্য আমরা বারবার বলেছিলাম যে আমাদের অ্যাটলিস্ট টি-20 আরো ম্যাচ বেশি খেলা উচিত। সো তারা তাদের কাজটা করেছে। সো এখন আমাদের কাজটা আমরা ইনশাল্লাহ সেটা প্রত্যেকটা ম্যাচে করার চেষ্টা করবো। অ্যাটলিস্ট গ্রুপ ম্যাচে তো 6টা ম্যাচ সবাই পাবে। সো হোপফুলি আমরা এর ভিতরে আমাদের যে টি-20 ফরম্যাটে যে প্র্যাকটিসগুলো দরকার সেগুলো অবশ্যই করবো। আসরের প্রথম ম্যাচে লড়াইয়ে নামছে আবাহনী ও বিসিবি একাদশ এবং দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে প্রাইম ব্যাংক ও মোহামেডান। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। সারা দেশে চলছে 18 দলের 5ম দফা অবরোধের দ্বিতীয় দিন। প্রথম দিনে ময়মনসিংহে পেট্রোল বোমায় দগ্ধ শাহজাহান এখন ঢাকা মেডিকেলে। 5 জানুয়ারি নির্বাচন ভূমিকা রাখবে পরবর্তী নির্বাচন পদ্ধতি নির্ধারণে অভিমত বিশ্লেষকদের। সংবিধান পরিবর্তনের পরামর্শ। লাগাতার অবরোধে ভেঙে পড়েছে চট্টগ্রামের সার সরবরাহ ব্যবস্থা। 15 জেলায় পাঠানো যাচ্ছে না সার, দাম বাড়ার আশঙ্কা।
এবং ঢাকার গোপীবাগে কথিত পীর সহ 6 হত্যা, ডাকাত 9 হাত থাকতে পারে উগ্রপন্থীদের, বলছে পুলিশ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।